রাতুল যদি নিজের বাড়ির থেকে দূরে কোথাও যায়, মানে কলকাতা ছেড়ে যদি ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ বা দিল্লি, বোম্বে, অন্য কোনো শহরে যায় বা বিদেশে যায়, সেখানে রাতুলের কাজের ক্ষেত্রে বেশি উন্নতি দেখতে পাওয়া যাবে। রাতুলের D1 চার্ট বা বার্থ চার্ট থেকে মানি, কেরিয়ার, প্রফেশন, গ্রোথ, জব, ওয়েলথ এ সম্বন্ধে যে প্রেডিকশন করা হয়েছে তার সামারি করে পাই যে রাতুলের লগ্ন হলো কন্যা, আর রাতুলের রাশি রাশি যেখানে চাঁদ বসে আছে সেটা হলো কুম্ভ। কন্যা আর কুম্ভ। কন্যা লগ্নের লোকেরা খুব প্র্যাকটিক্যাল হয়, খুব বাস্তবে থাকতে পছন্দ করে, রিয়েলিস্টিক হয়, নিজের পরিশ্রমের সাহায্যে নিজের জীবনের লক্ষ্য অ্যাচিভ করতে চায়, প্রবলেমের সামনা করতে পছন্দ করে, নিজের শত্রুকে পরাজয় করতে পছন্দ করে, প্র্যাকটিক্যাল থাকে, অবাস্তব জিনিস নিয়ে এরা ভাবে না বেশি, এরা রিয়েলিটি নিয়ে বেশি ভাবতে ভালোবাসে, প্র্যাকটিক্যাল হয় খুব, আর নিজের পরিশ্রমের দ্বারা নিজের শত্রুদের হারাতে চায়, নিজের কেরিয়ারে গ্রোথ পেতে চায়। আর কুম্ভ রাশি, যে কুম্ভ রাশির লোকেরা উচ্চাকাঙ্ক্ষী হয়, খুব হাই এক্সপেকটেশন হয়, সোশ্যাল সার্কেল, ফ্রেন্ডস এদের খুব পছন্দ করে, সোশ্যাল সার্কেলে থাকতে ভালোবাসে, বড় সোশ্যাল সার্কেল এরা বানাতে চায়, এদের অনেক বন্ধু হয়, এরা উচ্চাকাঙ্ক্ষী হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি রাতুলের সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস আমাদের পরিবারের হাউস, আমাদের অর্থের হাউস, এটা হলো সেকেন্ড হাউস। সেখানে বসে আছে সেভেন্থ হলো তুলা রাশি, আর তার ওপর দৃষ্টি পড়ছে হলো বৃহস্পতির, আর তার সাথে সাথে স্যাটার্নের। তো আমরা বলতে পারি যে রাতুল জীবনে ইনিশিয়ালি রাতুলকে অর্থ উপার্জন করতে গেলে পরিশ্রমের সামনা করতে হবে, প্রবলেমের সামনা করতে হবে, বাট আফটার 35 এর পর রাতুলের আস্তে আস্তে আর্থিক অবস্থা ভালো হবে, গ্রোথ দেখতে পাওয়া যাবে। এর জন্য জুপিটার স্যাটার্নের রেমেডিটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি রাতুলের ফোর্থ হাউস হলো সম্পত্তি, ঘর বাড়ির হাউস, সেখানে ধনুরাশি বসে আছে, আর বৃহস্পতির নবম দৃষ্টি ধনুরাশিতে পড়েছে, বৃহস্পতির 9th দৃষ্টি পড়েছে। তা আমরা বলতে পারছি রাতুলের কখনো ঘর বাড়ির অসুবিধা হবে না, ঘর বাড়ি সবসময় রাতুলের মাথায় ছাদ থাকবে, সম্পত্তি সবসময় একটা পরিমাণ থাকবেই, কখনো খুব বড় কোনো লস হবে না। কিন্তু কারণ জুপিটার এখানে স্যাটার্নের সাথে বসে আছে সেম ডিগ্রি 28 ডিগ্রিতে, দুটোই 28 ডিগ্রিতে বসে আছে, তাই জন্য ইনিশিয়ালি স্যাটার্নের জন্য কিছু প্রবলেম হতে পারে, বাট আস্তে আস্তে সে প্রবলেম কাটিয়ে রাতুল এগিয়ে আসতে পারবে। তো এর জন্য জুপিটার আর স্যাটার্নের রেমেডি কিন্তু খুব প্রয়োজনীয়। এরপর আমরা দেখতে পাচ্ছি ইলেভেন্থ হাউস আমাদের আশা আকাঙ্ক্ষার ঘর, আমাদের ইচ্ছার ঘর। সেখানে 4 নম্বর রাশি কর্কট রাশিতে রাহু বসে আছে, তার মানে রাহুল নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতে ভালোবাসে, খুব সুন্দর করে কথা বলতে পারে, তাদের সাথে মিশতে পারে, খুব কেয়ারিং অ্যাটিটিউড দেখতে পাওয়া যায় বন্ধু বান্ধবদের সামনে, সোশ্যাল সার্কেলের সামনে। এটা একটা ভালো লক্ষণ। কিন্তু হ্যাঁ, রাতুলের খুব উচ্চাকাঙ্ক্ষা, খুব চাহিদা, যেটা রাশি দেখেও বোঝা যাচ্ছিল কুম্ভ রাশি। তাছাড়া এখানে আমরা বুঝতে পারছি 11th হাউসে রাহু বসে আছে, মানে রাতুলের উচ্চাকাঙ্ক্ষার একটা জিনিস রয়েছে, যে রাতুলের চাহিদা খুব বেশি, উচ্চাকাঙ্ক্ষী মানুষ রাতুল। তারপর আমরা দেখতে পাচ্ছি 10th হাউস, এটা আমাদের জব বা প্রফেশনের হাউস, জব বা প্রফেশনের হাউস। সেখানে আমাদের রয়েছে হলো মিথুন রাশি, মিথুন রাশিতে বসে আছে বুধ, হলো বুধ, মার্কিউরি মানে বুধ। এবার বুধ মিথুন রাশিরই গ্রহ, ফলে নিজের ঘরেই বসে আছে, সবসময় একটা শুভ ফল দেবে। যখন বুধ নিজের ঘরে বসে থাকে তখন একটা শুভ ফল হবে, তার মানে জবে সবসময় একটা প্রোগ্রেশন দেখতে পাওয়া যাবে, গ্রোথ দেখতে পাওয়া যাবে। তার মানে ইনিশিয়ালি যখন 24-25 বছর বয়সে জবে ঢুকবে, তারপর আস্তে আস্তে কন্টিনিউয়াস একটা গ্রোথ দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, কন্টিনিউয়াস গ্রোথ দেখতে পাওয়া যাবে। আর তাছাড়া আমরা এখানেও দেখছিলাম যে জুপিটার তার 9th দৃষ্টি দিচ্ছিল হলো 4 নম্বর ঘরে, যেখানে ছিল ধনু। ঠিক আছে, ধনু রাশি জুপিটারের নিজের রাশির ঘরে দৃষ্টি দিচ্ছে, ফলে সম্পত্তির পরিমাণও সময়ের সাথে বাড়তে থাকবে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি থার্ড হাউস, পরিশ্রমের হাউস, কমিউনিকেশনের হাউস, ভাই বোনের হাউস, সেখানে 8 নম্বর রাশি মানে বৃশ্চিক রাশি বসে আছে, যার ওপর সূর্য দৃষ্টি দিচ্ছে এবং মঙ্গলের দৃষ্টি আছে। যখনই মঙ্গলের দৃষ্টি বৃশ্চিক রাশিতে পড়ে, বৃশ্চিক রাশি মঙ্গলের নিজস্ব রাশি,
এই যে মঙ্গলের নিজস্ব রাশি হলো বৃশ্চিক, যেখানে দৃষ্টি পড়ছে হলো মঙ্গলে, নিজের রাশিতে দৃষ্টি দিচ্ছে। ফলে রাতুল একটু পরিশ্রমী মানুষ হবে। যদিও আমরা দেখছি 5th হাউসে কেতু বসে আছে, ফলে পড়াশোনাতে খুব একটা ভালো হবে না, কিন্তু খুব চঞ্চল, পরিশ্রমী। ভাই বোন থাকলে ভাই বোনের সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকবে। কিন্তু মঙ্গলের দৃষ্টির কারণে রাতুল খুব পরিশ্রমী, আর রাতুল নিজের পরিশ্রমের দ্বারা নিজের উচ্চাকাঙ্ক্ষাকে পূর্তি করতে চায়। এবার রাতুলের 5th হাউসে বসে আছে কেতু। কেতু বসে আছে 5th হাউসে। তো পড়াশোনায় ইনিশিয়ালি রাতুল খুব একটা পড়াশোনায় ভালো করতে পারবে না। স্কুল লাইফে রাতুল পড়াশোনায় খুব একটা ভালো হবে না। কিন্তু সময়ের সাথে সাথে, কারণ 9th হাউস মানে যেখানে রিসার্চের ঘর, ভাগ্যের ঘর, রিসার্চের ঘর, যদি হায়ার স্টাডিজ করে, পিএইচডি করে, কারণ এখানে শুক্র বসে আছে, সূর্য বসে আছে, ফলে এবং মঙ্গল বসে আছে, মানে পরিশ্রমের গ্রহ মঙ্গল বসে আছে, ফলে ভবিষ্যতে যখন হায়ার স্টাডিজের দিকে যদি যেতে চায়, তাহলে সেখানে একটা উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু ইনিশিয়ালি স্কুল লাইফে পড়াশোনায় খুব একটা উন্নতি দেখতে পাওয়া যাবে না। বুধের রাশি হলো মিথুন রাশি, আর বুধের রাশি হলো কন্যা রাশি। এবার 1st হাউস আর 10th হাউস কানেক্টেড হয়ে গেল, কারণ দুটো রাশিরই লর্ড বুধ, যেটা বসে আছে নিজেরই রাশির ঘরে 10 নম্বর হাউসে, মিথুন রাশিতে। তো আমরা বলতে পারি যে লগ্নেশ, যেটা হলো লগ্ন হলো এটা, এটা হলো লগ্ন, আর এটা হলো লগ্নেশ। লগ্নেশ হলো আমরা দেখছি বুধ, তাহলে লগ্নেশ বসে আছে 10ম ঘরে। তার মানে সময়ের সাথে যত বয়স বাড়বে প্রফেশনে গ্রোথ দেখা দেবে। তো রাতুলের জীবনে এই একটা খুব সুন্দর ভালো জিনিস আমরা দেখতে পাচ্ছি, প্রফেশনে একটা গ্রোথ সবসময় দেখতে পাওয়া যাবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে 2nd হাউসের রাশি হলো তুলা রাশি, আর 9th হাউসের রাশি হলো বৃষ রাশি। এই দুটোই হলো শুক্রের রাশি। তো আমরা বুঝতে পারছি যে শুক্রর রাশি শুক্রের ঘরেতেই বসে আছে, মানে তার মানে 2nd রাশি বৃষ আর 7th রাশি তুলার গ্রহ শুক্র 2nd রাশি বৃষর ঘরেই বসে আছে। তার মানে এখানে ভাগ্যের ঘর, আর মানে 9th হাউস হলো ভাগ্যের ঘর, আর 2nd হাউস হলো অর্থের ঘর। তার মানে ভাগ্যের মাধ্যমে, ভাগ্যের জোরে সবসময় রাতুলের কাছে অর্থ থাকবে, অর্থাৎ রাতুলের হাত কখনো শূন্য হবে না। রাতুল সবসময় অর্থ রাতুলের হাতে থাকবে। রাতুল কখনো খুব একটা গরিব হয়ে পড়বে না। হয়তো ইনিশিয়াল লাইফে বিফোর 35 রাতুলের অত অর্থ ভাগ্য অত ভালো হবে না, কিন্তু রাতুল কখনো গরিব হবে না। সবসময় রাতুলের হাতে অর্থ থাকবে। রাতুলের কুণ্ডলিতে কিছু খারাপ যোগও আছে, যেমন 11th হাউসের লর্ড, 11th হাউসে আছে হলো কর্কট রাশি, যার লর্ড হলো চাঁদ, যেটা বসে আছে 6th হাউসে। তো 6th হাউস বা 6 নম্বর ঘরে বসে আছে 11th হাউসের রাশি কর্কটের গ্রহ চাঁদ। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে রাতুলের চাহিদা বা ইচ্ছা পূর্তির জন্য রাতুলকে খুব পরিশ্রম করতে হবে, আর খুব প্রবলেমের সামনা করতে হবে, শত্রুতার সামনা করতে হবে। কারণ 6th হাউস হলো শত্রুতার ঘর, প্রবলেমের ঘর, আর 11th হাউস হলো কামনা বাসনার ঘর। তো নিজের কামনা পূর্তির জন্য প্রচুর শত্রুতার সঙ্গে মোকাবিলা করতে হবে, প্রবলেমের সাথে মোকাবিলা করতে হবে। তো প্রবলেম আর শত্রুতার সাথে মোকাবিলা করতে হবে নিজের জীবনের কামনা বাসনা পূর্তির জন্য। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি 5th হাউসে বসে আছে মকর রাশি। মকর রাশির লর্ড হলো স্যাটার্ন। স্যাটার্ন বসে আছে 8th হাউস। 8th হাউস হলো লসের ঘর, আর 5th হাউস হলো নলেজের ঘর। নলেজ, তারপর হলো রিলেশনশিপ, তাছাড়া চাইল্ড। তা আমরা দেখতে পাচ্ছি যে সন্তান জন্মের পর একবার লস হওয়ার চান্স আছে। রিলেশনশিপে ইনিশিয়ালি একবার ব্রেকআপ হবে, 20 to 30 ইয়ার্স এর মধ্যে একবার ব্রেকআপ হবে। তাছাড়া নলেজ, পড়াশোনাতেও ইনিশিয়াল লাইফে একটা ডাউনফল দেখতে পাওয়া যাবে, অর্থাৎ পড়াশোনা ইনিশিয়াল লাইফে স্কুল এডুকেশনে খুব একটা ভালো হবে না, যদিও পরে উন্নতি দেখতে পাওয়া যাবে। কারণ 9th হাউসে বসে আছে সান আর ভেনাস, আর তার সাথে মার্সও বসে আছে। এবার তারপর আমরা দেখতে পাচ্ছি যে 6th হাউস, এটা হলো 6th হাউস, বসে আছে 11 নম্বর রাশি, যেটা হলো কুম্ভ, যেটা রাতুলের রাশি, কারণ চাঁদ বসে আছে তো এটা রাশি। তো 11th হাউসের রাশি কুম্ভের লর্ড হলো স্যাটার্ন, যেটা বসে আছে 8th, মানে 10 নম্বর মকর রাশি, যেটা 5 নম্বর ঘরে বসে আছে,
আর 6 নম্বর ঘরে বসে থাকা কুম্ভ রাশি, দুজনেরই লর্ড হলো স্যাটার্ন। স্যাটার্ন 8th হাউসে বসে আছে, মানে লসের হাউসে বসে আছে। তার মানে ইনিশিয়ালি শত্রুতার কারণে ইনিশিয়ালি একটা বিশাল বড় লস হবে। এই 20 থেকে 30 বছরের মধ্যে একটা বিশাল বড় লস হবে, তারপর একটা সাডেন হিউজ গ্রোথ পাওয়া যাবে। এই যোগকে আমরা বলি বিপরীত রাজযোগ। বিপরীত রাজযোগ। গেলে বিপরীত রাজযোগ। এক্ষেত্রে ইনিশিয়ালি একটা লস হয়, আফটার লসটা হয়ে যাওয়ার পর একটা বিশাল গ্রোথ দেখা যায়। 20 থেকে 30 বছরের মধ্যে একটা লস হবে প্রফেশনে বা রিলেশনশিপে, কোনো না কোনো কারণে একটা লস হবে, তারপর সাডেন একটা হিউজ গ্রোথ দেখতে পাওয়া যাবে। রাতুলের কুণ্ডলিতে স্যাটার্ন নিচ হয়ে বসে আছে 8th হাউসে, 1 নম্বর রাশি মানে মেষ রাশিতে। তো এই কারণে স্যাটার্নের রেমেডি খুব প্রয়োজনীয়। স্যাটার্ন জুপিটারের সাথে বসে আছে, তো আমরা বলতে পারি পড়াশোনা বা এডুকেশনের ক্ষেত্রে রাতুল নিজেকে লেস কনফিডেন্স মনে করবে। জব ইন্টারভিউ হোক বা কোনো নলেজেবল জিনিস হোক, কোনো ব্যবসা শুরু করা হোক, রাতুলের মনে হবে রাতুলের কাছে এনাফ নলেজ নেই। তো এরকম একটা মেন্টালিটি তৈরি হবে। তো নিজের উপর বিশ্বাস রাখতে হবে, এটা একটা রেমেডি। তাছাড়া জুপিটার আর স্যাটার্নের রেমেডি দরকার। সেকেন্ড হলো, রাতুল নিজের লাইফে যখন পরিবারের সঙ্গে থাকবে, স্বামী স্ত্রী বা মানে স্ত্রী বা মা বাবা, রাতুল খুব প্রেশার ফিল করবে নিজের পরিবারের কাজ করার জন্য। রাতুলের মনে হবে রাতুলকে অনেকটা পরিশ্রম করতে হবে, অনেকটা প্র্যাকটিক্যাল থাকতে হবে নিজের পরিবারের কাজ করার জন্য। আর রাতুল খুব নিরহংকারী মানুষ। রাতুলের কুণ্ডলিতে জুপিটার আর স্যাটার্ন 8th হাউসে একসাথে বসে আছে। তো এরকম ক্ষেত্রে মানুষের এডুকেশন বা নলেজের ক্ষেত্রে নিজেকে লেস কনফিডেন্স মনে হয়, কনফিডেন্সের অভাব দেখা যায়। জব ইন্টারভিউ বা নিজের কোনো বিজনেস শুরু করা, কোনো নলেজেবল কাজ করা, কোনো এডুকেশন সেক্টরে বা কোনো কাজ করা, সবসময় নিজেকে একটু লেস কনফিডেন্স ফিল হয়। এটা একদিকে ভালো, ওভার কনফিডেন্স থাকে না, কিন্তু একদিকে খারাপ। লেস কনফিডেন্স মানুষকে অনেক সময় কমজোর করে তোলে। তো রাতুলে নিজের উপর কনফিডেন্স রাখতে হবে, কনফিডেন্স রাখাকে ইম্পর্টেন্ট। এছাড়া এই রেমেডিটা ছাড়া জুপিটার আর স্যাটার্নের রেমেডি খুব প্রয়োজনীয়। সেকেন্ড, যখন স্যাটার্ন আর জুপিটার একসাথে থাকে তখন সচরাচর লোকেদের নিজের পরিবারের রেসপন্সিবিলিটিতে প্রেশার ফিল করে। তো নিজের পরিবারের রেসপন্সিবিলিটি থেকে চাপ অনুভব করা হয় এরকম কনজাংশন থাকলে। এছাড়া এসব লোকেরা খুব নিরহংকারী মানুষ হয়, এসব মানুষরা খুব প্র্যাকটিক্যাল হয়। তো নিজের প্র্যাকটিক্যাল থাকাটা ভালো, কিন্তু কনফিডেন্স দরকার। সেই কনফিডেন্সটা দরকার, তার সাথে সাথে জুপিটার আর স্যাটার্নের রেমেডি খুব ইম্পর্টেন্ট, কারণ এরা প্রায় সেম ডিগ্রি 28 ডিগ্রিতে বসে আছে। ঠিক আছে, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মার্কিউরি বা বুধের থেকে যদি আমরা 9th হাউস যাই 1 2 করে, তাহলে আমরা দেখবো বুধের থেকে 9th হাউস হচ্ছে মুন। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা বলতে পারি বুধ তো নিজের 9th দৃষ্টি দেয় না, কিন্তু ভৃগুনন্দিনারী অনুসারে আমরা বলতে পারি বুধের একটা প্রভাব চাঁদের ওপর পড়বে। এসব ক্ষেত্রে মানুষের মনের মধ্যে একটা মানসিক চাপ দেখতে পাওয়া যায়, মনের মধ্যে একটা অশান্তি কাজ করে। তো এই প্রবলেমগুলো রাতুলের মধ্যে থাকবে, একটা মনের মধ্যে অশান্তি, একটা চাপ, স্পেশালি পরিবারের জন্য দেখতে পাওয়া যাবে। এছাড়া রাতুল খুব নিরহংকারী মানুষ এবং রাতুল খুব প্র্যাকটিক্যাল, একটু লেস কনফিডেন্স। তো নিজেকে কনফিডেন্ট রাখতে হবে, আর জুপিটার আর স্যাটার্নের রেমেডি করা উচিত। তার সাথে সাথে, কারণ মুন 6th হাউসে বসে আছে, সেই জন্য মুনের রেমেডিও হেল্পফুল হবে। এরপর দেখা যাচ্ছে যে ধনু রাশি যেটা বসে আছে 4th হাউসে, তার গ্রহ হলো জুপিটার। আর আর কুম্ভ রাশি যেটা বসে আছে 6th হাউসে, তার গ্রহ হলো স্যাটার্ন। তো আমরা বলতে পারি যে সম্পত্তির বৃদ্ধির সাথে সাথে শত্রুর সংখ্যাও বৃদ্ধি পাবে রাতুলের জীবনে। এবার 9th হাউসে যদি আমরা চলে আসি, 9th হাউস, সেখানে ভেনাস মানে শুক্র, সূর্য আর মঙ্গল একসাথে বসে আছে। তো 9th হাউস ভাগ্যের ঘর, 9th হাউস রিসার্চের ঘর, ধর্মের ঘর। যখনই মার্স আর ভেনাস একসাথে থাকে তখন সচরাচর শুক্র আমাদের ভোগ বিলাস, আনন্দ উপভোগ, আর মার্স আমাদের পরিশ্রম। তো এইসব লোকেরা নিজের পরিশ্রমে নিজের উপভোগ, নিজের আনন্দ খুঁজে নেয়, নিজের পরিশ্রমে নিজের আকাঙ্ক্ষিত নিজের চাহিদা পূর্ণ করতে পারে। সূর্য বসে আছে মানে পার্সোনালিটিও কাজ করবে। সচরাচর রাতুলের খুব পছন্দ হয় জিনিসগুলো যেগুলো খুব লাক্সারিয়াস,
লাক্সারি প্রিয় মানুষ রাতুল। আর নিজের এই আকাঙ্ক্ষা, এই চাহিদা, রাতুল নিজের পরিশ্রম, মঙ্গল হলো আমাদের পরিশ্রম, সেই পরিশ্রমের মাধ্যমেই ফুলফিল করতে পারে। কারণ মঙ্গল বসে আছে শুক্রের সাথে, সূর্যের সাথে, এটা আমরা বলতে পারি একটা ভালো কম্বিনেশন। যদিও শুক্র আর সূর্য অতটা ভালো নয়, বাট মঙ্গল আর শুক্রের সম্পর্ক আর মঙ্গল আর সূর্যের সম্পর্ক খুব ভালো। ফলে রাতুলের চাহিদা একটু উচ্চাকাঙ্ক্ষী রাতুল, কিন্তু নিজের পরিশ্রমের দ্বারা রাতুল নিজের উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে। কারণ 9th হাউসে তিনটে গ্রহ একসাথে রয়েছে, যেখানে 9th হাউসের যে রাশি সেটা হলো বৃষ রাশি। বৃষ রাশি, আর বৃষ রাশির গ্রহ শুক্র বৃষ রাশিতেই বসে আছে। ঠিক আছে, এছাড়া আমরা দেখলাম যে 10th হাউসে বসে আছে মার্কিউরি, মানে বুধ। বুধ হলো কমিউনিকেশন, বিজনেসের গ্রহ। ফলে যদি বিজনেস করে রাতুলের একটা হিউজ গ্রোথ দেখতে পাওয়া যাবে। এবার যদি আমরা রাতুলের D9 চার্ট আমরা চেক করি, একটা মুন চার্ট, এবার হলো D9 চার্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি D1 চার্টের আমরা এখানে দেখছি 10th হাউসে বসে আছে মিথুন রাশি, যেটা D9 চার্টের, এখানে D9 চার্টের বা নবাংশ কুণ্ডলীর সেকেন্ড হাউসে চলে গেছে, এটা হলো সেকেন্ড হাউস। ঠিক আছে, এটা সেকেন্ড আর এটা হলো 10th। তো আমরা বলতে পারি এটা হলো কর্মের ঘর, আর এইটা হলো আমাদের অর্থের ঘর। তো আমাদের নবাংশ কুণ্ডলী হলো আমাদের ভবিষ্যৎ, আর বার্থ চার্ট আমাদের জন্মের সময়কার, মানে আমাদের ইনিশিয়াল লাইফ। তো আমরা বলতে পারি যে কর্মের মাধ্যমে রাতুল অর্থ উপার্জন করতে পারবে। তো রাতুল আস্তে আস্তে জীবনে যত সময় এগিয়ে যাবে, রাতুল কর্মের মাধ্যমে অর্থের পরিমাণ বাড়তে থাকবে রাতুলের জীবনে। ঠিক আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি স্যাটার্ন নিজের 10th দৃষ্টি দিচ্ছে হলো 5th হাউসে। তো পড়াশোনার দিকে ইনিশিয়ালি একটা, আমি বললাম যে গ্রোথ দেখতে পাওয়া যাবে না, একটু প্রবলেম ফেস করতে হবে, তারপর গ্রোথ হবে। কর্মীয় আমরা দেখতে পাচ্ছি স্যাটার্নের একটা দৃষ্টি আছে, স্যাটার্নের 3rd দৃষ্টি। তো কর্মীয় ইনিশিয়াল লাইফে আপ টু 30 to 35 একটা একটু প্রবলেম দেখতে পাওয়া যাবে। তাছাড়া রাহু বসে আছে 4th হাউসে আর কেতু বসে আছে 10th হাউসে। রাতুল যদি নিজের বাড়ির থেকে দূরে কোথাও যায়, মানে কলকাতা ছেড়ে যদি ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ বা দিল্লি, বোম্বে, অন্য কোনো শহরে যায় বা বিদেশে যায়, সেখানে রাতুলের কাজের ক্ষেত্রে বেশি উন্নতি দেখতে পাওয়া যাবে। কাজের ক্ষেত্রে এবং আমরা বলতে পারি সম্পত্তি, ঘরবাড়ির ক্ষেত্রেও আমরা দেখতে পাবো বেশি উন্নতি। আর সূর্য আর চাঁদ এখানে কনজাংশনে রয়েছে, একসাথে রয়েছে। সূর্য চাঁদ রয়েছে হলো 1 নম্বর গ্রহ, 1 নম্বর রাশি। 1 নম্বর রাশি হলো মেষ রাশিতে, সূর্য উচ্চ অবস্থায়, সূর্য আর চাঁদ একসাথে রয়েছে 12th হাউসে নবাংশ কুণ্ডলীতে, D9 চার্টে। তো যখন সূর্য চাঁদ একসাথে হয়, তখন আমরা দেখতে পাই যে একটু মেন্টাল পেন, মানসিক কষ্ট থাকে লোকেদের মধ্যে। একটু মন থেকে বিচার করতে পারে না যে কোনটা তার জন্য ঠিক, কোনটা ঠিক নয়। সান আর মুন একসাথে থাকলে আমরা সবাইকে বলি অমাবস্যা যোগ। এক্ষেত্রে মানুষ খুব ওভার থিঙ্কিং করে, নিজের লাইফে ডিসিশন খুব সহজে নিতে পারে না। সেক্ষেত্রে একটু ওভার থিঙ্কিং বা মেন্টাল পেন আমরা দেখতে পাই যখন সূর্য আর চাঁদ একসাথে থাকে। তো এইগুলো এখানে দেখা যাচ্ছে। যদিও এখানে মার্স বসে আছে 4 নম্বরে, এটা হলো মার্স, যেটা বসে আছে হলো 3rd হাউসে নবাংশ কুণ্ডলীতে। নবাংশ কুণ্ডলীতে মঙ্গল বসে আছে 3rd হাউসে 4 নম্বর কর্কট রাশিতে। তো সেক্ষেত্রে মঙ্গল নিচ হয়ে গেছে, মঙ্গলের রেমেডি করা হেল্পফুল হবে। এখন রাতুলের বার্থ চার্ট দেখে রাতুলের লাভ, রিলেশনশিপ, ম্যারেজ, আফটার ম্যারেজ লাইফ, ম্যারেজ লাইফ, চিলড্রেন, এইসব সম্বন্ধে আমরা যে সামারিটা পাই সেটা হলো রাতুলের লগ্ন হলো কন্যা লগ্ন, আর রাতুলের এটা হলো কন্যা লগ্ন, আর রাতুলের রাশি হলো কুম্ভ রাশি। তো কন্যা লগ্নের লোকেরা খুব প্র্যাকটিক্যাল হয়, খুব বাস্তববাদী হয়, নিজের পরিশ্রমে যা সে চায় সেটা সে নিজে প্রাপ্তি করতে চায়। আর কুম্ভ রাশির লোকেরা খুব উচ্চাকাঙ্ক্ষী হয়, খুব সোশ্যাল লাইফ বা ফ্রেন্ড সার্কেল খুব পছন্দ করে, বন্ধুদের সাথে মিশতে পছন্দ করে, আর সোশ্যাল লাইফ লিড করতে খুব পছন্দ করে। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি রাতুলের 5th হাউসে কেতু বসে আছে। তো আমরা আগেই বলেছি যে রাতুলের জীবনে রিলেশনশিপে
ইনিশিয়াল লাইফে একটা ব্রেকআপের চান্স আছে, যদিও রাতুলের লাভ ম্যারেজ হবে। লাভ ম্যারেজ হলেও রাতুলের ইনিশিয়ালি একটা ব্রেকআপ হবে। বিয়ে একটু দেরিতে হবে, আফটার 30 বিয়ের সম্ভাবনা বেশি, 30-এর পর হবে বিয়ে। আর ইনিশিয়ালি রাতুলের জীবনে একটা ব্রেকআপ হবে, আফটার ব্রেকআপ রাতুলের বিয়ে হবে। কিন্তু বিয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লাভ ম্যারেজই হবে। লাভ ম্যারেজ হলেও যদি পিতা অনুমতি দেয়, যদি বাবার সম্মতি থাকে, তখনই লাভ ম্যারেজ বিবাহে রূপান্তরিত হবে। অর্থাৎ বাবার অনুমতিতেই রাতুলের লাভ ম্যারেজ বিয়েতে পরিণত হবে। কিন্তু প্রথমবার রাতুলের বাবার অনুমতি না থাকায় রাতুলের একটা ব্রেকআপ হবে। তারপর বাবার অনুমতিতেই বিবাহ হবে, মানে বাবার অনুমতিতেই লাভ ম্যারেজ বিবাহে রূপান্তরিত হবে। যদি বাবা অনুমতি না দেয় তাহলে দ্বিতীয়বারও কিন্তু ব্রেকআপ হয়ে যাওয়ার চান্স আছে। তাই জন্য রাতুলের সবসময় মনে রাখতে হবে যে বাবার অনুমতিতেই তার যেন বিবাহ মানে মানে রিলেশনশিপে সে যায়। তার পিতার যদি অনুমতি থাকে তাহলেই তার যাওয়া উচিত, না হলে ব্রেকআপের একটা হিউজ চান্স আছে। তাছাড়া আমরা আগেই বললাম যে বিবাহের পর সম্পত্তি, বাড়ি গাড়ির একটা লাভের সূচক আমরা দেখতে পাচ্ছি, কারণ 4th হাউস আর 7th হাউস কানেক্টে গেছে। তো আমরা বিবাহের পর রাতুলের একটা সম্পত্তি, বাড়ি গাড়ির পরিমাণ বৃদ্ধি হবে। সেটা তার নিজের দ্বারাও হতে পারে, তার স্ত্রী বা তার শ্বশুর বাড়ির থেকেও সে প্রাপ্ত করতে পারে। তাছাড়া আমরা দেখলাম যে বিয়ের পর শত্রুর বৃদ্ধি হবে, কারণ 6th আর 7th হাউস কানেক্টেড। 6th হাউস আর 7th হাউস কানেক্টেড মানে শত্রুতা বৃদ্ধি পাবে। তাছাড়া আমরা বলতে পারি যে রাতুলের সন্তান জন্মের পর রাতুলের আর্থিক একটা লস দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান জন্মের পর একটা আর্থিক লস হবে, কিন্তু সময়ের সাথে সাথে রাতুলের ভাগ্য উদয় হবে, এবং সন্তান জন্মের পর যখন সন্তানের বয়স 5, 6, 7, 8 করে এগোতে থাকবে, রাতুলের ভাগ্যের একটা উদয় দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, বিবাহের পরও রাতুলের শত্রুতা কিন্তু বাড়বে, অর্থাৎ নতুন শত্রুর সূচনা হবে। সন্তান জন্মের পরও সেটা হবে, কিন্তু সন্তান জন্মের পর একটা আর্থিক অবনতি আসবে এক সময়, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু বিয়ের পর রাতুলের আর্থিক উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এছাড়া আমরা নবাংশ চার্ট দেখে বলতে পারি, D9 চার্ট দেখে বলতে পারি যে রাতুলের বিবাহ জীবন খুব সুন্দর কাটবে, বিবাহ জীবনে বেশি প্রবলেম হবে না। যদিও D1 চার্টে সূর্য শুক্রের কাছে বসে আছে এবং মঙ্গলের সাথে বসে আছে, তো আমরা বলতে পারি যে রাতুলের স্ত্রী একটু বিবাহটাকে ডমিনেট করতে চাইবে, নিজের ইচ্ছা অনুযায়ী রাতুলকে চালাতে চাইবে। বিবাহ জীবনে রাতুলের স্ত্রী সংসার চালানোর পুরো দায়িত্ব নিতে চাইবে। কিন্তু রাতুলের 7th হাউসে মীন রাশি আছে, তো রাতুল নিজের ইচ্ছায় সবকিছু করতে চায়। তাছাড়া রাহুর 9th দৃষ্টি, নবম দৃষ্টি আছে, তার মানে রাতুলের তার স্ত্রীর কাছ থেকে হাই এক্সপেকটেশন, উচ্চাকাঙ্ক্ষা থাকবে। সেখানে তার স্ত্রী তার বিবাহ জীবন কন্ট্রোল করতে চাইবে, কারণ শুক্র মঙ্গলের কাছে বসে আছে, তো স্ত্রী একটু রাগী মেজাজের হবে এবং বিবাহ জীবন কন্ট্রোল করতে চাইবে। তাই এই কারণে একটু অসুবিধা হতে পারে। এর রেমেডি হলো যে রাতুলকে আর রাতুলের স্ত্রীকে একটু বোঝাপড়া করে জীবনযাপন করতে হবে। এইটুকুনি অসুবিধা, বাকি রাতুলের বিবাহ জীবন খুব সুন্দর কাটবে। বিবাহের পর আমরা দেখতে পাচ্ছি বিবাহের পর রাতুলের বন্ধু বান্ধবের সংখ্যা বৃদ্ধি পাবে, বন্ধু সংখ্যা বাড়বে, কারণ কারণ D1 চার্টের 7th হাউস D9 চার্টের 11th হাউসের সাথে কানেক্টেড। তার মানে বিবাহের পর সময়ের সাথে সাথে বন্ধু বান্ধব, সোশ্যাল নেটওয়ার্ক, বন্ধু বান্ধব, সোশ্যাল বন্ধু যারা হয় তাদের সংখ্যা বাড়তে থাকবে, নেটওয়ার্ক বাড়তে থাকবে। সন্তান জন্মের পর, সন্তান আমরা দেখি হলো 5th হাউস থেকে, তো সন্তান জন্মের পর আমরা দেখছি যে 5th হাউস, বার্থ চার্টের 5th হাউসে রয়েছে 10th রাশি, যেটা 9th হাউসে চলে যাচ্ছে D9 এ। তো সন্তান জন্মের পর আস্তে আস্তে ভাগ্য খুলবে, সন্তানের বয়স যত বাড়তে থাকবে 5, 6, 7, 8 করে, ভাগ্য তত বেশি খুলবে। ঠিক আছে, বিবাহ জীবনে কোনো অসুবিধা নেই, কিন্তু কেতু বসে আছে 5th হাউসে, তাই জন্য রিলেশনশিপে একবার ব্রেকআপ হবে। তাছাড়া স্যাটার্ন মানে শনি দেবতার 10ম দৃষ্টি পড়ছে হলো 5th হাউসে D9 চার্টে। তো রিলেশনশিপে একটা টেনশন থাকবে, সন্তানের জন্মের পর সন্তানকে নিয়ে একটু টেনশনে থাকবে রাতুল। তো এই অসুবিধাটা থাকবে, এর বেশি কোনো প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে না। তার জন্য স্যাটার্ন আর জুপিটারের রেমেডি খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাছাড়া আমরা বলতে পারি রাতুল একটু পছন্দ করে লাক্সারি প্রিয় মানুষ,
রাতুলের স্ত্রী একটু লাক্সারি প্রিয় মানুষ, তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে একটা সমতা রয়েছে। কিন্তু রাতুলের স্ত্রী রিলেশনশিপটাকে ডমিনেট করতে চায়, একটু রাগী মেজাজি হবে, যেখানে রাতুল চায় তার স্ত্রীর কাছ থেকে খুব একটু উচ্চাকাঙ্ক্ষী হবে, একটু আশা বেশি করবে, সে কারণে অল্পাদ্য ঝগড়া হতে পারে। কারণ রাতুল তার স্ত্রীর কাছ থেকে একটু উচ্চাকাঙ্ক্ষী হবে, কারণ রাতুল তার স্ত্রীর কাছ থেকে একটা উচ্চাকাঙ্ক্ষা রাখবে, তো একটু অসুবিধা বা একটু প্রবলেম সে কারণে দেখতে পাওয়া যেতে পারে। যদি জুপিটার আর স্যাটার্নের রেমেডি করা হয় তাহলে সে প্রবলেমগুলো আস্তে আস্তে কমতে থাকবে। তাছাড়া সূর্য আমরা দেখছি D9 চার্টে উচ্চ হয়ে রয়েছে, কিন্তু চাঁদের সাথে রয়েছে, তো একটু মেন্টাল অসুবিধাও এখানে আমরা দেখতে পাচ্ছি। তার জন্য চাঁদের রেমেডি করলে সেই প্রবলেমটা আস্তে আস্তে সলভ হয়ে যাবে। এবার দেখছি রেমেডিস। আচ্ছা, বৃহস্পতির রেমেডি, এটা হলো বৃহস্পতি সোনার জিনিস পরতে হবে, ওয়্যার গোল্ড মানে সোনার জিনিস পরতে হবে, সোনার বালা বা ঘড়ি বা চেন, ঠিক আছে, ব্রেসলেট, এগুলো পড়তে হবে। শিব সহস্রনাম বা বিষ্ণু সহস্রনাম, যে কোনো একটা শিব সহস্রনাম বা বিষ্ণু সহস্রনাম পড়তে হবে। বৃহস্পতির মন্ত্র পাঠ করতে পারে, ঠিক আছে, সেই মন্ত্র আমি আলাদা করে পিডিএফ এ পাঠিয়ে দেব। মেডিটেশন করতে পারে, মেডিটেশন খুব হেল্পফুল চুপিকারের জন্য। গুরু যদি কোনো থাকে তার সেবা বা জীবজন্তুর সেবা, মন্দিরের সেবা, এগুলো খুব হেল্পফুল হবে, যেগুলো 5th পয়েন্ট, এটা খুব হেল্পফুল। আর ভগবান শিব বা বিষ্ণু বা মা তারা দশমহাবিদ্যার মধ্যে জুপিটারের সঙ্গে কানেক্টেড দেবতা হলো মা তারা। শিব বিষ্ণু, ভগবান শিব, ভগবান বিষ্ণু আর মা তারার নাম বা তার ওরশিপ বা পুজো করলে অনেক ভালো মানে ফল লাভ হবে, ঠিক আছে। তো এইটা হলো জুপিটারের রেমেডি। তো এবার আমরা বলি শুক্র বা ভেনাসের রেমেডি। তার জন্য আমাদের প্রথম মানে রাতুলকে কপার মানে তামা, সিলভার মানে হলো রূপো, এই দুটো ধাতুর কোনো জুয়েলারি পরা উচিত। সেটা হতে পারে বালা, হতে পারে কোনো তাবিজ, বা হতে পারে গলার হার, বা হতে পারে হাতের ব্রেসলেট, যে কোনো জুয়েলারি পরলে সেটা লাভদায়ী হবে। মা ললিতার, এটা হলো মা ললিতার সহস্র নাম, যেটা ব্রহ্মাণ্ড মহাপুরাণে পাওয়া যায়। ললিতা সহস্র নাম ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবেন, বা শ্রী সুক্তম, মা ললিতা ত্রিপুর সুন্দরীর জন্য ললিতা সহস্রনাম বা শ্রী সুক্তম পাঠ করলে তার হেল্প পাওয়া যাবে অনেক। তো ললিতা সহস্রনাম বা শ্রী সুক্তমের পাঠ করাটা এখানে ভালো হবে। ভেনাসের যে শুক্রের মন্ত্র, সে মন্ত্র পড়া যেতে পারে। স্ত্রী বা যে কোনো নারীকে সম্মান দিতে হবে, মা বোনকে খুশি রাখতে হবে। যত স্ত্রী বা বাড়ির মহিলারা খুশি থাকবে তত শুক্রের মানে শুক্র ভালো হবে। যত স্ত্রী বা বাড়ির মহিলারা খুশি থাকবে তত শুক্র ভালো থাকবে। মা দুর্গার পুজো করা যায়, মা লক্ষ্মীর পুজো হবে, মা মহালক্ষ্মীর পুজো করা যেতে পারে, মা ললিতা ত্রিপুর সুন্দরী বা যাকে আমরা বলি ষোড়শী মহাবিদ্যা, তৃতীয় মহাবিদ্যা, তার আরাধনাও করা যেতে পারে। তো এই দেবীদের মা দুর্গা বা মা মহালক্ষ্মী, বা মা ললিতা ত্রিপুর সুন্দরীর আরাধনা খুব হেল্পফুল, স্পেশালি শ্রী সুক্তম বা ললিতা সহস্রনামের মাধ্যমে। আর তার সাথে বাড়ির মহিলাদের সম্মান বা তাদের রেসপেক্ট দেওয়া, তাদের খুশি রাখলে, আর যদি কপার বা সিলভারের জিনিস পরা যায় বা এর সাথে সাথে সাদা রঙের হোয়াইট কালারের ড্রেস যদি পরা হয় তাহলে শুক্র আরো ভালো হবে, আর্থিক দিক থেকে আরো উন্নতি দেখতে পাওয়া যাবে। আমরা স্যাটার্নের রেমেডি দেখি, যে বেসিক রেমেডি গুলো, অ্যাডভান্স রেমেডি আমি আলাদা করে পাঠিয়ে দেবো পিডিএফ আকারে, বাট এখানে স্যাটার্নের রেমেডি আছে। সেটা হলো যে আয়রন বা স্টিলের জুয়েলারি যেগুলো হয়
সেই রকম কিছু পড়তে পারে। কোনো লোহার বালা, যেমন ধরুন লোহার বালা, সোনার বালার সাথে বা ধরুন সোনার হার চেন পড়লো আর লোহার বালা পড়লো, এরকম সোনার সঙ্গে একটা কিছু লোহার একটা। হনুমান চালিসা পাঠ, এবার আমরা দেখবো স্যাক্রানের রেমেডি। স্যাক্রান মানে শনিদেব। তোমার রেমেডি হিসাবে আমরা অ্যাভয়েড আয়রন বা স্টিল বা লেড জুয়েলারি, লোহার জিনিসপত্র বা লোহার জুয়েলারি আমরা অ্যাভয়েড করব। কেন? কারণ এখানে আমরা জানি জুপিটার আর স্যাটার্ন একসাথে বসে আছে সেম ডিগ্রিতে 8th হাউসে। তাছাড়া স্যাটার্ন নিচ হয়ে বসে আছে, এই কারণে স্যাটার্নের যে প্রোডাক্টগুলো আমরা সেগুলোকে ইউজ করব না, কারণ এগুলোকে যদি ইউজ করি তাহলে লসই হবে। ইভেন নীলা টাইপের পাথর আমরা এখানে পড়তে নাই করব, কারণ এগুলো এই জাতকের জন্য, স্পেশালি রাতুলের জন্য ভালো হবে না, কারণ স্যাটার্ন নিচ হয়ে আছে। হনুমান চালিসা পাঠ একটা ইম্পর্টেন্ট রেমেডি। স্যাটার্নের মন্ত্র পাঠ ইম্পর্টেন্ট। লোয়ার ক্লাস বা পুয়ার ক্লাস লোকেদের হেল্প করা হেল্পফুল হবে। হনুমানজি, মা কালী আর মহাকাল শিবের এক ফর্ম রূপ মহাকাল, আর মা কালী দশম মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা মা কালী। আর হনুমানজির পুজো অর্চনা বা শনিদেবের পূজা অর্চনা স্যাটার্নের রেমেডি হিসাবে খুব হেল্পফুল হবে। এবার দেখব চাঁদের রেমেডি। চাঁদ 6 নম্বর হাউসে রয়েছে, ফলে চাঁদেরও জন্য কিছু রেমেডি যদি করা হয় সেটা হেল্পফুলই হবে। সেক্ষেত্রে রূপোর জুয়েলারি, রূপোর হার বা অন্য কোনো বালা বা চেন, এগুলো যদি পড়ে সেখানে হেল্পফুল হবে। চাঁদের সঙ্গে মহাদেবের একটা কানেকশন আছে আমরা জানি, সোমনাথ জ্যোতির্লিঙ্গের গল্প আমরা জানি। তো সেক্ষেত্রে ওম নমঃ শিবায় মন্ত্রের পঞ্চাক্ষরী মন্ত্র এটাকে বলে, এই পঞ্চাক্ষরী মন্ত্রকে যদি জাপ করা হয় সেটা হেল্পফুল হবে। মোটামুটি দিনে যদি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা জাপ যদি করা হয়। আর চাঁদের মন্ত্র, চাঁদকে সোমদেব বলে, তার মন্ত্র জাপ করতে পারে, মেডিটেশন হেল্পফুল হবে। চাঁদ মাকে রিপ্রেজেন্ট করে, ফলে মায়ের সেবা বা মায়ের বৈশিক আরো সেবা। আর শিব পার্বতী বা মা অন্নপূর্ণা বা শ্রীকৃষ্ণের পুজো অর্চনা খুব হেল্পফুল হবে, স্পেশালি মায়ের সেবা, নিজের মা বা মায়ের বৈশিক আরো সেবা। আর শিব পার্বতী বা শ্রীকৃষ্ণ বা মা অন্নপূর্ণার ভজন বা পুজো খুব হেল্পফুল হবে। এবার আসছে মঙ্গলের রেমেডি, কারণ মঙ্গল B9 চার্টে নিচ হয়ে গেছিল মঙ্গল, সেই জন্য আমাদের অ্যাভয়েড করতে হবে লাল রং আর আয়রন, লোহার জিনিস আর লাল রংকে অ্যাভয়েড করতে হবে। হনুমান চালিসা পাঠ করতে হবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট। মার্সের মন্ত্র চ্যান্ট করলে ভালো, মেডিটেশন খুব হেল্পফুল হবে। ভাই বা বন্ধুদের সাথে কোনো চিট করা উচিত হবে না এক্ষেত্রে। আর 6 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো মহাকাল বা হনুমানজি বা কার্তিক ভগবান বা মা বগলামুখী, দর্শ মহাবিদ্যার মধ্যে বগলামুখী মা মঙ্গলের সাথে যুক্ত, ফলে মা বগলামুখী, কার্তিক ভগবান, হনুমানজি বা শিবের অবতার মহাকালের আরাধনা করলে মঙ্গলের অসুবিধাগুলো থেকে বেরিয়ে আসা যাবে। জেমস্টোনের মধ্যে খুব হেল্পফুল হবে যদি পোখরাজ পড়ে, কারণ জুপিটারের প্রবলেমগুলো চলে যাবে। আর চাঁদের জন্য পার্ল বা মুক্ত, চাঁদের জন্য মুক্ত, আর পোখরাজ হলো
বৃহস্পতির জন্য, বৃহস্পতি, বৃহস্পতির জন্য এই, আর এটা চাঁদ, চাঁদের জন্য মুক্ত। চাঁদের জন্য মুক্ত। এটা মোস্ট রিকমেন্ডেড। আর এই ছাড়া যদি চায় তাহলে ওয়েলথের জন্য, ওয়েলথ আর ম্যারেজ লাইফের জন্য শুক্রর জন্য আমরা ডায়মন্ড পড়তে পারে, বা পান্না পড়তে পারে বিজনেস বা জবের জন্য, প্রমোশন বা গ্রোথের জন্য, ফর মার্কিউরি, বুধের জন্য, বুধ আর এইখানে শুক্র। ঠিক আছে, তো এগুলো জেমস্টোন যেগুলোকে রিকমেন্ড করছি, প্রথম যে দুটো আছে এই দুটো মাস্ট, এই দুটো না করলেও চলবে, বা যদি দরকার পড়ে তাহলে পরিধান করতে পারে। কালার, সাদা রং সব থেকে বেনিফিশিয়াল, গ্রিন অলসো গুড, বাট এইটা অ্যাভয়েড করতে হবে, রেড আর ব্ল্যাককে অ্যাভয়েড করতে হবে, প্রেফার করতে হবে গ্রিন আর হোয়াইট আর গ্রিনকে, স্পেশালি হোয়াইটকে। রুদ্রাক্ষ জুপিটারের জন্য 5 মুখী আর 15 মুখীর মধ্যে যে কোনো একটা, 10 মুখী রুদ্রাক্ষ ওয়েলথের জন্য, যেটা হলো শুক্র, আর 7 মুখী, 14 মুখী বা 17 মুখী রুদ্রাক্ষ স্যাটার্নের জন্য, স্পেশালি ফর 7:30 সময়, তাছাড়া অন্য সময় পরিধান করতে পারে। এবার আমরা কথা বলবো বৃহস্পতির রেমেডি নিয়ে। বৃহস্পতি মানে জুপিটার, এখানে বৃহস্পতি লাল কিতাব অনুসারে, লাল কিতাব হলো একটা রেমেডির বই, সেই অনুসারে যদি আমরা দেখি তাহলে বৃহস্পতি যদি জুপিটার বা বৃহস্পতি যদি 8th হাউসে থাকে, তাহলে আমাদের জব, বার্লি, নারকেল আমাদের জলে দিতে বলেছে, জল বা কোনো নদী বা কোনো পুকুরে দিতে বলেছে, একবারই দিতে হবে, তাহলে জুপিটারের প্রবলেমের থেকে মুক্তি পাওয়া যাবে। পিপল ট্রি মানে হলো অসত্য বা বট গাছ, ইনক্রিমেশন গ্রাউন্ড মানে শ্মশান, পিপল ট্রি প্ল্যান্ট করতে বলেছে ইনক্রিমেশন গ্রাউন্ডে। পিপল ট্রি মিন্স মানে হলো অসত্য বা বট গাছ, অসত্য বা বট গাছ, ঠিক আছে। আর ইনক্রিমেশন গ্রাউন্ড মানে শ্মশান, শ্মশানের ধারে বা শ্মশানের গায়ে অসত্য বা বট গাছ লাগানোর কথা বলা হয়েছে। আর ঘি বা আলু বা কর্পূর, ঘি বা আলু এগুলো মন্দিরে ডোনেট করতে বলা হয়েছে, ডোনেট বা দান করতে বলা হয়েছে মন্দিরে ঘি, আলু আর কর্পূর, ঠিক আছে। আর আমাদের এখানে বলেছে যে অসত্য বা বট গাছ আমাদের শ্মশানে বা শ্মশানের পাশের ভূমিতে লাগাতে বলা হয়েছে, বা বলা হয়েছে যে জব, বার্লি বা নারকেল নদীতে বা জলে দিতে। এর মধ্যে কোনো একটা বা দুটো যদি রেমেডি করা হয় তাহলে অনেকটাই প্রবলেম থেকে মুক্তি পাওয়া যাবে। অ্যালং উইথ আমরা আগে যে জুপিটারের রেমেডিগুলো বলেছিলাম ওগুলোর সাথে যদি এগুলো করা হয়। এবার স্যাটার্নের রেমেডি, লাল কিতাব অনুযায়ী স্যাটার্নের রেমেডি হলো যদি স্যাটার্ন মানে শনিদেব, যদি 8th হাউসে থাকে, তাহলে একটা স্কোয়ার মানে একটা চৌকো, এরকম চৌকো পিস সিলভার মানে এরকম রূপো সবসময় নিজের কাছে রাখতে, জামার পকেটে বা প্যান্টের পকেটে রাখতে। মিল্ক যে দুধ জলে দিতে বলেছে আর সেই জলে স্নান করতে বলেছে, মানে 1 চামচ বা 2 চামচ দুধ জলের মধ্যে মিশিয়ে কোনো একটা স্টোন বা কাঠে, মানে স্টোন মানে পাথর বা কাঠের কোনো একটা উঁচু কিছুর ওপর বসে স্নান করতে বলা হয়েছে, মানে কাঠের কোনো বসার জায়গায় বা পাথরের ওপর, কিছু পাথর বা কোনো কাঠের বসার জায়গায় বসে জলের মধ্যে 1-2
চামচ যদি দুধ মিশিয়ে আপনিও সেই আপনার জলে স্নান ফ্রি করতে বলা কুণ্ডলী হয়েছে, প্রেডিকশন করাতে চান, তাহলে তাহলে স্যাকরানের প্রবলেমের থেকে মুক্তি পাওয়া যাবে। এর সাথে সাথে যে আগে আমি রেমেডিগুলো বলেছিলাম ওগুলোও করতে হবে। চাঁদের রেমেডি লাল কিতাব অনুযায়ী বলা হয়েছে যে দুধ দিতে নিজের হাতে নিজের বাবাকে, তার সাথে সাথে বলা হয়েছে যে রাত্রিবেলা দুধ নিতে না করা হয়েছে, এখানে না করা হয়েছে যে রাত্রে দুধ না নিয়ে দুধ ইনটেক মানে দুধ খেতে বলেছে অনলি দিনের বেলা শুধু দুধ খাবে, রাতের বেলা দুধের প্রোডাক্ট বা দুধ খেতে বারণ করা হয়েছে। আর বলা হয়েছে যে কোনো রিলিজিয়াস স্পেস মানে মন্দির বাদ দিয়ে কোথাও দুধ ডোনেট না করতে, ঠিক আছে, কোথাও ডোনেট করতে বারণ করা হয়েছে। এগুলো করতে হবে কখন? যখন মুন বা চাঁদ 6th হাউসে থাকবে বা চাঁদ 6th হাউসে। এবার হলো শুক্রের রেমেডি, কারণ যদি শুক্র অর্থের কারক, তো যদি শুক্র 9th হাউসে থাকে, 9th হাউসে এমনিতেই শুক্র খুব ভালো, তাহলে শুক্র, তাহলে বলেছে যে সিলভার ব্যাঙ্গলস মানে রূপোর বালা, ঠিক আছে, রূপোর বালা বা ব্রেসলেট পরতে বলা হয়েছে, আর তার সঙ্গে কিছুটা লাল রং বা সিঁদুর সেই রূপোর বালাতে লাগিয়ে তারপর সেটাকে পরতে বলা হয়েছে, রূপোর বালা বা ব্রেসলেট। আর একটা রূপোর পিস কে নিম গাছের তলায় 43 দিনের জন্য পুঁতে দিতে বলা হয়েছে। একটা রূপোর পিসকে নিম গাছের তলায় 43 দিনের জন্য পুঁতে দিতে বলা হয়েছে। তাহলে শুক্র যদি 9th হাউসে থাকে সচরাচর এখানে প্রবলেম করে না, যদি করে সে প্রবলেমটাও সলভ হয়ে যাবে। আর কেতুর রাতুলের কুণ্ডলিতে 5th হাউসে আছে, কেতু আছে 5th হাউসে। সেক্ষেত্রে দুধ আর সুগার মানে হলো চিনি, দুধ আর চিনি ডোনেট বা দান করতে বলা হয়েছে, দুধ আর চিনি দান করতে বলা হয়েছে। তো এই রেমেডিগুলো যদি ফার্স্ট রেমেডি যেগুলো বলেছিলাম সেগুলোর সাথে যদি লাল কিতাবের রেমেডিগুলো ফলো করা যায় তাহলে সব প্রবলেমই আস্তে আস্তে সলভ হয়ে যাবে। বাকি অ্যাডভান্স রেমেডি আর অ্যাডভান্স প্রেডিকশন আমরা রাতুলকে ডাইরেক্ট ওর হোয়াটসঅ্যাপ নাম্বারে পিডিএফ যা ইনফরমেশন আমি এখানে বলছি বা যা আরো অ্যাডভান্স ইনফরমেশন আমি বলবো সেগুলো পিডিএফ আকারে আর ভিডিও আকারে দুভাবেই পাঠিয়ে দেওয়া হবে। যদি আপনিও আপনার ফ্রি কুণ্ডলী প্রেডিকশন করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে বা কমেন্ট সেকশানে আপনার বার্থ ডিটেলস আর লোকেশন মানে বার্থ লোকেশন সেন্ড করুন। প্রতি সপ্তাহে আপনাদের মধ্যে যে কোনো একজন লাকি পার্সনের কুণ্ডলী প্রেডিকশন ইউটিউবে ফ্রিতে করা হবে। থ্যাংক ইউ।